হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো। তোমাদের মধ্যে অনেকেই চিন্তা করো বুয়েট রিটেন এক্সামের জন্য শেষ মুহূর্তে কিভাবে পড়বো? কিংবা রিটেন এক্সামটায় কোন জিনিস মাথায় রাখা দরকার? এই ভিডিওতে আমরা সেগুলো নিয়েই আলোচনা করব। তোমার যদি সামনে রিটেন এক্সাম থাকে, তাহলে ভিডিওটা তোমার জন্য দেখা মাস্ট। এবং তুমি যদি চিন্তা করো রিটেন এক্সামে আসলে কোন প্রসেসে কি করতে হয়, হয়তোবা তোমার সামনে এক্সাম নাই, জানতে চাচ্ছ। তার জন্য কিন্তু এই ভিডিওটা খুব হেল্পফুল হবে। ওকে? সো দেখো, এই পাশে আছে পরীক্ষার আগে কিভাবে প্রিপারেশন নিবা? এই পাশে আছে পরীক্ষার হলে কোন ৩ টা কাজ তোমাকে করতে হবে। প্রথমত, তোমার কয়েকদিন পর এক্সাম। এখন কিন্তু সবকিছু পড়বা? না, সবকিছু পড়বা না। তুমি প্রথমত যেগুলা পড়বা সেটা হচ্ছে ভুল করা প্রবলেম রিভিউ। তোমরা যে এক্সামগুলা দাও, যেমন তোমরা ধরো তোমার উদ্ভাসে কিংবা যেকোনো কোচিং সেন্টারে তোমার উইকলি দিছো। এই যে উইকলি গুলা দিছো, উইকলি তারপরে তোমরা উইকলির পাশাপাশি বিভিন্ন ডেইলি এক্সাম দিছো, বিভিন্ন এক্সাম দিছো। এই এক্সামে তোমরা অনেক মিস্টেক করছো। এই মিস্টেক গুলা কি তোমরা রেখে দিতা? আমি ১ম থেকে বলছি তোমরা যখন যে ভুলটা করবা, ভুলটা মার্ক করে রাখবা, ভুলটা দাগায় রাখবা, প্রশ্নগুলা কালেক্ট করে রাখবা, প্রশ্নগুলো এনালাইসিস করবা। এই প্রশ্নগুলা থেকে তোমার যেগুলো ভুল হইছে, অনেকে আবার ভুলের খাতা বানায় রাখে যে কোন প্রশ্নে আমি ভুল করছি। যেমনি হোক, তোমার যদি অ্যাক্সেস থাকে, যদি সম্ভব হয়, এই ভুল করা প্রবলেম গুলো দেখতে হবে। তুমি এই যেগুলো একবার ভুল করছো, এর মানে এই ধরনের প্রবলেম গুলো আবার ভুল করার সম্ভাবনা আছে। তো ফার্স্ট অফ অল একদম শুরু থেকে, একদম উইক 1 থেকে শেষ পর্যন্ত তুমি কোন প্রবলেম ভুল করছো, সেইগুলা খুঁজে পড়ে ফেলার চেষ্টা করবা। এই যে মিস্টেক গুলো, এই মিস্টেক গুলো ফিক্স করে ফেলার চেষ্টা করবা। এই যে মিস্টেক বানান হ্যাঁ, ঠিক আছে। এবার মিস্টেক বানান ঠিক আছে। তো আমি ১ম এ আমার মিস্টেক গুলো ফিক্স করলাম যে, হ্যাঁ ভাই আমি এগুলা ভুল করতাম। আমি এগুলো আবার রিচেক করে ফেললাম, আবার পড়ে ফেললাম। যেন আমি এই ধরনের ভুলগুলো আর না করি। দেখো তুমি অনেকগুলো এক্সাম দিছো। অনেক এক্সাম দিছো। এই এক্সামের মধ্যে কিন্তু মোটামুটি সব ধরনের কোয়েশ্চেনই কভার হয়ে গেছে। সব টাইপের কোয়েশ্চেন, সব ধরনের ট্রিক কিন্তু এপ্লাই করা হয়ে গেছে তোমার উপরে। কাজেই তোমার যত ধরনের ভুল হওয়া পসিবল সেগুলো কিন্তু এর মধ্য থেকেই হইছে। কাজেই এই ভুলগুলো যদি তুমি ফিক্স করতে পারো, তাহলে তোমার মেজরিটি ভুল মেইন এক্সামের জন্য কিন্তু ফিক্স হয়ে যাচ্ছে। সো এইটা এজন্যই ১ম বলতেছি, ১ম এ এগুলা করে ফেলো। কারণ রিভিশন তুমি ওই যে পেপার ফাইনাল, সাবজেক্ট ফাইনাল এগুলোতে অনেক দিছো। এখন রিভিশনের চেয়েও এই ভুলগুলা সলভ করাটা অনেক বেশি দরকার। এর পরবর্তীতে রিভিশন আসতেছে। তো তুমি ভুলগুলো সবকিছু ফিক্স করে ফেলছো। এগুলা পড়ার সময় তোমার অনেক কিছু রিভিশন হয়ে গেছে। এবার তুমি অফিসিয়ালি তোমার রিভিশনটা শুরু করবা। যত ফর্মুলা এবং থিওরি আছে রিভিউ করবা। ডেরিভেশন হেন-তেন, ম্যাথ-ট্যাথ বাদ। সকল ফর্মুলা আর থিওরি আগে রিভিশন করবা। কোথা থেকে রিভিশন করতে পারো? ইঞ্জিনিয়ারিং এ তোমাদের যেসব কনসেপ্ট বুক আছে কিংবা প্রিপারেশন বুক আছে এবং যাই আছে, মেক্সিমাম আমরা কনসেপ্ট বুক পড়ি, কোয়েশ্চেন ব্যাংক পড়ি এগুলোই তো। এগুলোও তো এখন কনসেপ্ট সহ পাওয়া যায়। তাই না? আমাদের সবগুলোই কিন্তু এখন টাইপ ওয়াইজ থাকে। তুমি যেই বইটাই পড়ো সেগুলোই কিন্তু এখন টাইপ ওয়াইজ থাকে। এই টাইপ ওয়াইজ এ ১ম এ কি থাকে? ১ম এ থাকে থিওরি। এই থিওরির পরে বাকি পার্টে থাকে ম্যাথ। ওই থিওরির আন্ডারে টাইপ ভিত্তিক ম্যাথ। সো এখন তুমি যখন পড়তেছো, রিভিশন দিচ্ছ, তুমি এই থিওরিটা রিভিশন দিবা। তুমি এই যে এই থিওরিটা রিভিশন দিবা। যে থিওরিটা আমি রিভিশন দিয়ে ফেললাম, যেখানে কোন ফর্মুলা ইউস করতে হয়, এখানে কোন কনসেপ্ট জানা জরুরি, এখানে কোন জিনিস মাথায় রাখা দরকার। কারণ এই যে ফর্মুলাগুলা, এই ফর্মুলাগুলাই কিন্তু তোমার অস্ত্র। এই ফর্মুলাগুলাই কিন্তু আমাদের হাতিয়ার। এগুলোকে আমরা বিভিন্নভাবে ইউস করি। যেমন হাতুড়ি একটা অস্ত্র। এই হাতুড়িকে অনেকভাবে ইউস করা যায়। কখনো এটা দিয়ে তোমার ওই যে পেরেক মারা যায় কিংবা উল্টা পাশ দিয়ে পেরেক উঠানোও যায়। বিভিন্নভাবে ইউস করা যায়। আবার চাইলে কারো মাথা ফাটানো যায়। তো এই অস্ত্রটা ইউস করতে হবে। ম্যাথমেটিক্যাল প্রবলেম যখন সলভ করি, তখন এই অস্ত্রটা ইউস করা আমরা শিখি। এই টুলসটা ইউস করা আমরা শিখি। কিন্তু বাই ইটসেলফ এই টুলসটা সম্পর্কে তো আইডিয়া রাখা লাগবে। সো তুমি ধরো একটা প্রবলেম তুমি কোয়েশ্চেন সলভ করার সময় দেখলা। এক্সাম হলে তুমি একটা দেখলা। একেকটা প্রবলেমকে আমরা একেকটা ধরো তোমার সমস্যা হিসেবে দেখতেছি। এটা সলভ করার জন্য একটা অস্ত্র দরকার বা একটা টুলস দরকার। তোমার কাছে যতগুলা টুলস থাকা দরকার, যদি কয়েকটা টুলস আমি নিয়ে নেই, তুমি হাতরে ভাবা, আহা! এটা কেমনে করব? পাইতেছো না। তার মানে তোমার এই টুলস গুলা বা এই ফর্মুলা গুলা এবং এই থিওরি গুলা আরেকবার রিভিশন দেওয়া দরকার। তুমি মূল বই থেকেও দিতে পারো। অনেকের ফর্মুলা বুক থেকে সেখান থেকেও দিতে পারো। আমি অনেককে এই যে শর্ট নোটস দেই সেখান থেকেও দেখতে পারো। কিংবা তোমার যে মেটেরিয়ালস টা তোমরা এতদিন পড়ছো সেই মেটেরিয়ালস এর মধ্যেই কিন্তু থিওরি এবং ম্যাথ টাইপ ভিত্তিকভাবে দেওয়া থাকে। টাইপ ভিত্তিক থিওরি গুলা পড়ে ফেললা। ঠিক আছে? ভুলগুলা পড়লা, সকল ফর্মুলা থিওরি পড়ে ফেলছো, ডেরিভেশন হাবিজাবি এগুলা বাদ। ঠিক আছে? ম্যাথ-ট্যাথ বাদ। এরপরে তুমি দেখবা তোমার যে বইগুলা ছিল সেই বইয়ে কোন ম্যাথে তুমি গোল করে রাখছো, দাগায় রাখছো, আন্ডারলাইন করে রাখছো, কোনগুলা মার্ক করে রাখছো। ওই যে বইয়ে অনেকে আমরা আন্ডারলাইন করে রাখি। তারপরে অনুশীলনীতে বিভিন্ন প্রশ্ন আমরা মার্ক করে রাখি। তারপরে আ কনসেপ্ট বুকে, কোয়েশ্চেন ব্যাংকে বিভিন্ন প্রশ্নের পাশে আমরা স্টার দিয়ে রাখি যে, "আরে এটা তো ঝামেলা করছিল পড়ার সময়। এগুলো আমার আবার পড়তে হবে।" তারপরে আমি বারবার বলছি যে তোমরা পরীক্ষার আগে
কঠিন টপিকগুলা মার্ক করে রাখবা যেগুলা পরীক্ষার আগের দিন পড়বা। সেই ধরনের দাগানো জিনিসগুলা তোমরা যারা আমাকে ফলো করছো তারা এগুলো জানো যে দাগানো জিনিসগুলা মার্ক করে রাখা জিনিসগুলা তারপরে তোমরা পড়বা। তো এই প্রসেস গুলাতে এই ৩ টা স্টেপে তুমি পরীক্ষার আগের ২-১ দিন আগে বা ৩-৪ দিন আগে তোমার প্রিপারেশনটা কমপ্লিট করলা। যে ঠিক আছে আমার প্রিপারেশনটা হয়ে গেল। এই যদি তোমার হাতে এখনো ১০ দিন ১৫ দিন সময় থাকে ধরো কথার কথা আমি বললাম। কারো হাতে আছে কারো হাতে নাই। কখন ভিডিও দেখতেছো তার উপর নির্ভর করে। তাহলে তুমি একটু তোমার মতো প্রিপারেশন একটা রিভিশন দাও। যখনই দেখবা যে পরীক্ষার আর ৩-৪ দিন আছে সেই মোমেন্ট থেকে তুমি এভাবে পড়াটা শুরু করবা। ভুলগুলো রিভিশন দিবা। সকল ধরনের থিওরি, সকল ধরনের তোমার কনসেপ্ট এগুলো রিভিশন দিবা। তোমার বইয়ে যেগুলো দাগানো জিনিসপত্র আছে, দাগানো লাইন, দাগানো অঙ্ক সেগুলো সলভ দেখবা, সেগুলো সলভ করার চেষ্টা করবা। ঠিক আছে? সবকিছু পড়ার এখন সময় নাই। এইগুলা পড়লেই মোটামুটি তোমার রিভিশন প্রিপারেশন হয়ে যাওয়ার কথা। ধরে নিচ্ছি তুমি আগে পড়াশোনা করছো। এখন যদি কেউ বলো, "ভাই আমি আগে পড়াশোনা করি নাই" তাহলে ভিডিওটা দেখার দরকার নাই। তুমি I don't know তুমি কি করবা। এবার তুমি প্রিপারেশন নিছো, তুমি পরীক্ষার হলে গেছো। পরীক্ষার হলে যাওয়ার পর আমি এই কথাটা অনেকবার বলি, তোমার পরীক্ষার হলে ব্লান্ডার করে আসো। দেখো মেক্সিমাম স্টুডেন্টই অনেক কিছু পারে কিন্তু পরীক্ষার হলে ওটা ডেলিভার করতে পারে না। ভাই তুমি অনেক কিছু জানো। আমি অনেক কিছু জানি। আমি অনেক কিছু পারি। কিন্তু আমি সেটা দেখাইতে পারলাম না। তাহলে কি যে খাতা দেখবে সে কি আমার ব্রেইন রিড করবে যে দেখি হাতের লেখাটা কেমন, এই ছেলেটা কেমন পড়াশোনা করছিল, ও অনেক পড়াশোনা করছিল, যাই ওকে চান্সটা দিয়ে দিই। এমন তো হবে না। তোমাকে খাতায় ডেলিভার করতে হবে। তাই না? ইললজিক্যাল কিছু বললাম? লজিক্যাল কথাই তো। তোমাকে খাতায় ডেলিভার করতে হবে তো। তো তুমি যে পড়ছো, এটা যদি তুমি ঠিকমতো খাতায় দেখাইতে না পারো, তাহলে তো হইল না। তোমাকে খাতায় দেখাইতে হবে। খাতায় দেখাইতে পারার জন্য আমি সবসময় বলি সাইকেল ভিত্তিকভাবে ১ম এ কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ অ্যান্সার করো। কেন? কারণ কেমিস্ট্রি গুলা ইউজুয়ালি দ্রুত অ্যান্সার করা যায়। কনফিডেন্স দ্রুত আসে যে, আরে আমার অনেকগুলো প্রবলেম সলভ করা হয়ে গেছে। ফিজিক্স মোটামুটি এভারেজ একটা সময় লাগে। ম্যাথে মেক্সিমাম এর অনেক বেশি সময় লাগে। তুমি ব্যতিক্রম হইতে পারো। তুমি হইতে পারো তোমার ম্যাথ অনেক কম সময়ে হয়। তাহলে ম্যাথ আগে করবা। মোরাল অফ দ্যা স্টোরি তুমি যেটা ভালো পারো সেটা আগে করবা। যেটা মডারেট সেটা মাঝখানে, আর যেটা অনেক সময় লাগে সেটা একদম লাস্টে। ঠিক আছে? আমি কি ফলো করতাম? আমি আগে করতাম সাইকেল ভিত্তিকভাবে ১ম এ কেমিস্ট্রি, তারপরে ফিজিক্স, তারপরে ম্যাথ সলভ করতাম। হ্যাঁ? তোমার যখন খাতা পাবা, খাতায় উল্টা থাকবে। খাতায় আগে ম্যাথ থাকবে, তারপরে ফিজিক্স থাকবে, তারপরে কেমিস্ট্রি থাকবে। ঠিক আছে? খাতা উল্টায় দেখবা ফার্স্ট এ ম্যাথ থাকে। আমার মনে আছে আমি যখন আ খাতাটা উল্টাইছিলাম, ফার্স্ট এ ছিল ম্যাথ ১ম প্রশ্ন, ১ম টা আমি পারি না। খুবই ডিমোটিভেটেড লাগতেছিল। আরে শালা পারি না। ঠিক আছে সমস্যা নাই। পরেরটাও পারি না। তারপরেরটাও পারি না। আমাদের সময় ম্যাথ কোয়েশ্চেন অনেক কঠিন আসছিল। আমি ছিলাম এইচএসসি ২২ ব্যাচ। সো ২২ ব্যাচের কোয়েশ্চেন দেইখো, হ্যাঁ? ২২ ব্যাচের ম্যাথটা দেখিও। বুঝতে পারবা কেন বলতেছি। সো বিষয়টা এমন ছিল যে ম্যাথ খুইলে আমি হবাক। কিন্তু আমি তোমার উদ্ভাসে যখন ছিলাম বা বিভিন্ন কোচিং সেন্টারে যখন এক্সাম দিছি, সব জায়গায় কিন্তু ফার্স্ট এ আমি কেমিস্ট্রি থেকে অ্যান্সার করতাম। ওইখানে মাতব্বরি করতে যেয়ে আমি একটু ধরা খাইয়ে যেতে লাগছিলাম। আমি ওটা কভার দিছি। সেই গল্পটা আমি বলতেছি। সো তোমার যেটা ভালো পারো, যেটা কম সময়ে পারো, ভালো মানে কম সময়, সেটা আগে। এরপরে তুমি যেটা এভারেজ এবং এরপরে তুমি যেটাতে একটু বেশি সময় লাগে। ওকে? এভাবে অ্যান্সার করবা, সাইকেল ভিত্তিকভাবে অ্যান্সার করবা। যেহেতু আমি অ্যান্সার করতেছি, ১, ২, ৩, ৪, ৫ যেগুলো আগে সহজ সেগুলো আগে অ্যান্সার করবা। এটা আমি ২ নাম্বারে বলছি। মায়া কমাও, স্কিপ করো। স্কিপ করার তোমরা অনেক স্কিপ করতে চাও না রে ভাই। এত এক্সাম দেওয়ার পরেও কি বুঝ হয় নাই? স্কিপ করা শিখতে হবে। ১ নাম্বার প্রশ্ন দেখলা, ২ নাম্বার, ৩ নাম্বার পারতেছ না। এটা নিয়ে তোমরা গুতাইতে থাকো। কেন মিলতেছে না? কেন মিলতেছে না? আরে ভাই কঠিন প্রশ্নও ১০ মার্ক, সহজ প্রশ্নও ১০ মার্ক। তুমি কঠিনের পেছনে এত এফোর্ট দিতে যে সময় নষ্ট করতেছ, ওই সময়টা সহজে দিলে তো ৩-৪ টা সহজ প্রশ্ন করে ফেলতে পারতা। ৩-৪ টা সহজ প্রশ্ন করতে দেখো কথার কথা। সহজ হিসাব কি? একটা কঠিন প্রশ্ন ১০ মার্ক, একটা সহজ প্রশ্ন ১০ মার্ক। কঠিন প্রশ্ন প্রত্যেকটা ম্যাথের জন্য তুমি এভারেজে ৩ মিনিট করে পাও। কঠিন প্রশ্ন তুমি ৬ মিনিট দিলা হইল না। কিন্তু এই ৬ মিনিটটা তুমি যদি সহজ প্রশ্নে দিতা, ২ টা বা ৩ টা সহজ প্রশ্ন করে ফেলতে পারতা। ৩০ মার্ক পেয়ে যাইতা। আর এখানে তুমি এটাও পাইলা না, ওগুলাও পাইলা না। এটা কি হইল? এটা তো হইল না। কাজেই তুমি একদম সাইকেল ভিত্তিকভাবে অ্যান্সার করা শুরু করবা। ১ নাম্বার প্রশ্ন আমি পারি না, নো প্রবলেম। ২ নাম্বার প্রশ্ন পারি না, নো প্রবলেম। ৩ নাম্বার প্রশ্ন এটা পারি, এটা করবা। ৪ নাম্বার পারি, সময় লাগবে একটু। একটা স্টার্ট দিয়ে রাখবা যে এটা আমি পারবো, একটু সময় লাগবে, বাদ। এরপরেরটা সহজ, তাড়াতাড়ি করে ফেললা। সহজগুলা করে ফেলবা। পরীক্ষা দেওয়ার পর কখনো যেন এই রিগ্রেট না হয় যে, "ভাই আমার কাছে কোয়েশ্চেনটা ছিল, আমি ধুমধাম সিরিয়ালি অ্যান্সার করতে গেছি। পৃষ্ঠার ওই পাশে লাস্টে অনেকগুলো সহজ প্রশ্ন ছিল, আমি ওগুলা দেখতেই পারি নাই।" এমন রিগ্রেট হইলে খুব কষ্ট হয় এবং এটা মানে এই যে তুমি মার্কগুলা ছাইড়া দিলা এখানে, সহজ প্রশ্নগুলা দেখলাই না, টাইম পাইলা না। এইটা তোমাকে খুব ভোগাবে। ১০ মার্কের জন্য মানুষের র‍্যাংক এদিক ওদিক হয়ে যায় ভাই। সো
সবসময় চেষ্টা করবা সবচেয়ে সহজ যেগুলা, যেগুলো আমি নিমেষেই পারবো, ফর্মুলা বসালেই হবে। এমন অনেক ম্যাথ আসে, একটা ফর্মুলা বসালে উত্তর চলে আসে। F = ma ভাই এগুলোরও ম্যাথ আসে। কেন্দ্রমুখী বল বের করা এটারও ম্যাথ আসে। V = IR এগুলোরও ম্যাথ আসে। এই ধরনের ম্যাথগুলো যেন মিস না যায়। ঠিক আছে? তুমি যেকোনো সালভিত্তিক কোয়েশ্চেন ব্যাংক খুলে বের করবা। দেখবা আমি যা বলছি তাই হয়। তো তোমার এই সহজ প্রশ্নগুলা যেন মিস না যায়। সহজ প্রশ্নগুলা যেন মিস না যায়। তো তুমি সিকোয়েন্স ওয়াইজ অ্যান্সার করতেছো। ১ম এ সহজ যেগুলা পারতেছো অ্যান্সার করে ফেললা। তুমি সবগুলা কোয়েশ্চেন পেপার তুমি দেখে ফেলছো। ফার্স্ট এ কেমিস্ট্রি সহজগুলা করে ফেললা, ফিজিক্স সহজগুলো করে ফেললা, ম্যাথ সহজগুলা করে ফেললা। এরপরে তুমি আসলা যেগুলো স্টার দিয়ে রাখছো, একটু দাগায় রাখছো যেগুলো আমি পারবো কিন্তু সময় লাগবে। ওগুলা তুমি সময় নিয়ে অ্যান্সার করে ফেললা। এইটা করতেই তুমি দেখবা তোমার 60 থেকে 70% বা 75% প্রশ্ন অ্যান্সার হয়ে গেছে। মাঝখানে হয়তোবা ৫, ৬, ৭, ৮ কিংবা হয়তোবা ১০, ১২ টা তুমি দেখবা যেগুলো তুমি পারতেছো না। হইতে পারে। যদি তুমি একটা এভারেজ স্টুডেন্ট হও, হইতেই পারে প্যানিকের কারণে অনেক কারণে ১০ থেকে ১২ টা প্রশ্ন তুমি পারতেছো না। বাকিগুলো তোমার সলভ হয়ে গেছে। ২৮ টা তুমি পারছো। মনে রাখবা যদি তোমার ২৮ টা একদম অ্যাকুরেট কারেক্ট থাকে তুমি কিন্তু অলরেডি চান্স পেয়ে গেছো। ৪০ টার মধ্যে ২৮ টা যদি কারেক্ট থাকে তুমি অলরেডি চান্স পেয়ে গেছো। তাহলে একটু কনফিডেন্স নিবা তখন। একটু কনফিডেন্স ফিল করবা আমার এই কথাটা শোনার পর। এরপরে যে তুমি ১০ টা বা ১২ টা পারতেছিলা না, সেগুলো একটু সময় নিয়ে অ্যান্সার করো। যেহেতু তুমি সহজ, এভারেজ এগুলো অ্যান্সার করে ফেলছো, কাজেই কঠিন প্রশ্নগুলা বাদ আছে। আগের অ্যান্সার গুলা দ্রুত হয়ে গেছে। তোমার হাতে সময়ও আছে। কাজেই এখন এই যে সময়টা আছে এটা কাজে লাগায়ে ১০ টার মধ্যে ১০ টা পারতে হবে না। ৩-৪ টা পারো। তাহলে তো ৩২ টা কারেক্ট হয়ে যায়। এখন এটার মধ্যে ভুল-ভ্রান্তি থাকবে। এইসব মাইনাস-টাইনাস করে তো ২৯০, ৩০০ মান পার কথা। তাহলে তো অনেক ভালো র‍্যাংক আসবে। তোমার যেকোনো এক্সামের 70% প্রশ্ন ইজি হয়, ইজি বা এভারেজ হয়। এগুলা টার্গেট করো। এজন্যই বলি সাইকেল ভিত্তিকভাবে অ্যান্সার করো। যেগুলা কঠিন থাকে ওগুলার মায়া বাদ দাও। স্কিপ করো দরকার হলে। ঠিক আছে? তাহলে এটা আমরা বুঝতে পারলাম যে স্কিপের মেন্টালিটি বাড়াইতে হবে। আমি বলি, আমি একটা তোমাকে দেই। আমি ম্যাথে অ্যান্সার করছিলাম ৯ টা, ফিজিক্সে ১৩ টার মধ্যে অ্যান্সার করছিলাম, ১৩ টা অ্যান্সার করছিলাম। কেমিস্ট্রিতে ১৩ টার মধ্যে কয়টা অ্যান্সার করছিলাম? ১২ টা অ্যান্সার করছিলাম। তার মধ্যে এখানে ৯ টার মধ্যে আমি ৮ টা কারেক্ট হয়েছিল আর একটা একদম পিওর ভুল হয়েছিল। আর এখানে অনেক ভুল-ভ্রান্তি ছিল। আমি অনেকগুলা প্রশ্ন A নাম্বার অ্যান্সার করছি, B নাম্বার আমি খেয়ালই করি নাই। সেই কাহিনী আমি অন্যদিন একদিন বলবনে। তো দেখো এখানে কিন্তু আমি অনেকগুলো অ্যান্সার স্কিপ করছি ম্যাথে। কারণ ম্যাথ কঠিন ছিল। আমি যদি বলতাম না ম্যাথ আমি অ্যান্সার করবই, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যেত। পরে এখানে ফিজিক্স ইজি ছিল, কেমিস্ট্রি ইজি ছিল। এখানে কিন্তু আমি কোপ আপ করতে পারতাম না। ঠিক আছে? আচ্ছা। এরপরে দেখো সেকেন্ড ভিউ। আমি কি বলতেছি ওই যে অনেক সময় প্রুফ রিড করে, বই লেখার পর প্রুফ রিড করে। তুমি একটা প্রশ্নের অ্যান্সার করলা, অ্যান্সার করার পরে তোমার টার্গেট হচ্ছে এখনই এখানে যে ক্যালকুলেশন গুলা আছে, এখানে কোনগুলা রিড করবা? ক্যালকুলেশন গুলা। ক্যালকুলেশন গুলা তুমি ঠিকমতো ভ্যালু উঠাইছো নাকি? প্রশ্ন ঠিকমতো পড়ছো নাকি? ক্যালকুলেটর ঠিকমতো ইনপুট দিছো নাকি? হিসাব নিকাশ করলা, অ্যান্সার বের করলা। তখনই ১০ সেকেন্ড বা ১৫ সেকেন্ড সময় নিয়ে ক্যালকুলেটরটা আবার টিপবা। আবার টিপে আবার অ্যান্সারটা বের করবা যে ক্যালকুলেশন ঠিক আছে কিনা এবং ভ্যালু গুলা ঠিক উঠাইছো কিনা। ভ্যালু গুলা ঠিক উঠাইছো কিনা, মানে ইউনিট গুলা ঠিক আছে কিনা এইগুলা চেক করবা। যদি তুমি এই ৩ টা স্টেপ মাথায় রাখো পরীক্ষার হলে এবং পরীক্ষার আগের ৩-৪ দিন এইভাবে তুমি রিভিশন করো, তাহলে দেখবা এক্সামটা তোমার জন্য অনেক ভালো যাবে। তুমি তোমার ফুল পটেনশিয়াল বের করতে পারবা। ঠিক আছে? আর রাত জাইগো না যেহেতু এক্সাম তোমার সকালের দিকে হয়। সো যদি তুমি এখন রাত জাগো, সকালের দিকে ঘুমাও, তাহলে পরীক্ষার হলে যাও ওই সকালে ঘুম পাবে। তখন অনেক সমস্যা। পরীক্ষার হলে চকোলেট রাখতে পারো। এগুলো তোমরা সবকিছু জানো। তোমার সাথে আমার এগুলো শেয়ার করার কথা ছিল। শেয়ার করলাম। এবার দায়িত্বটা তোমার। ভালোমতো এক্সাম দাও, ভালোমতো পড়াশোনা করো। কোন সময় নষ্ট করো না। ঠিক আছে? তোমাদের সাথে ছিলাম আমি পারভেজ আহমেদ। যেকোনো প্রবলেম থাকলে, যেকোনো ডিসকাশন, যেকোনো ডাউট থাকলে কমেন্টে জানাইতে পারো। আসসালামু আলাইকুম।